হুম, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আহ, এখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে আম, যা যা পড়াচ্ছি সেটা বাসায় ভালো করে পড়বে। তার আগে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের রোল নাম আমার কাছে মেসেজ করে পাঠাও। যারা ক্লাসটা সরাসরি দেখছো তারা অবশ্যই তোমাদের নাম, রোল, সেকশন মেসেজ করে আমার কাছে পাঠাও। যারা রোলগুলো পাঠাবে তাদের রোলগুলো আমি রেখে দিব, যাতে সামনে যখন তোমাদের পরীক্ষা হবে তখন এই অ্যাটেন্ডেন্সগুলো দরকার পড়বে। আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম সেটা হলো টিস্যু সম্পর্কে। সেখানে টিস্যু সম্পর্কে আমরা যেগুলো পড়লাম সেটা হলো স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু। ভাজক টিস্যুর সম্পর্কে তোমরা জেনেছো, ওদের কাজগুলো কি, ওদের বৈশিষ্ট্যগুলো কি, ওরা কেমন দেখতে এবং ওদের শ্রেণীবিভাগটা। তারপরে আমরা আরও জেনেছি স্থায়ী টিস্যু। সেটা হলো স্থায়ী টিস্যু বৈশিষ্ট্যগুলো কি, এদের কাজ কি এবং এদের শ্রেণীবিভাগটা কি ধরনের। সেখানে তুমি দেখেছো সরল টিস্যু, জটিল টিস্যু আর ক্ষরণকারী টিস্যু। আমরা টিস্যু সম্পর্কে মোটামুটি জেনেছি। এখন আমরা টিস্যু তন্ত্রটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব। টিস্যু যে তন্ত্র, সেখানে কিন্তু আমি যে টিস্যুগুলোর কথা বলেছিলাম ওগুলোর এককভাবে বা সমষ্টিগতভাবে এদেরকে কোনো একটা কাজ করতে দেখব। তাহলে একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক, আবার বলি, এক বা একাধিক টিস্যুকে বলা হবে টিস্যু তন্ত্র। আবারও বলি সংজ্ঞাটা, তোমরা শোনো। একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যুতন্ত্র বলা হয়। হ্যাঁ, তাহলে টিস্যুতন্ত্র তোমার এক বা একাধিক টিস্যু মিলে যখন একই ধরনের কাজ করবে, সেটা শারীরবৃত্তীয় হোক বা যান্ত্রিক হোক, সেটা সে তখন সেই এক বা একাধিক টিস্যুগুলো একত্রে টিস্যুতন্ত্র গঠন করে আর কি। যেমন খাদ্য তৈরি করতে তোমার মেসোফিল যে টিস্যু, সে খাদ্য তৈরিতে সাহায্য করে। আবার খাদ্য পরিবহন করতে তোমার ভাস্কুলার টিস্যু কাজ করে থাকে। খাদ্য যদি সঞ্চয় করতে চায় তখন প্যারকামা টিস্যুর ভূমিকা এখানে আমরা লক্ষ্য করি, তাই তো? তো এই যে টিস্যুতন্ত্র একটা সম্পূর্ণ, আমরা যেহেতু উদ্ভিদ পড়ি, উদ্ভিদ মানে গাছ পড়ি, তখন তুমি একটা সম্পূর্ণ গাছের কথা ভাবতে পারো, একটা আম গাছের কথা ভাবো বা বট গাছের কথা ভাবো। এদের এরকম অনেক তো উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের যে টিস্যুতন্ত্র থাকে সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। আবার বলি আমি,
একটা এপিডার্মাল টিস্যুতন্ত্র, আর একটা হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা ভাস্কুলার টিস্যুতন্ত্র। এখন একটু দেখো টিস্যুতন্ত্রটাকে আমরা কিভাবে ভাগ করলাম। একটা এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। কমেন্টসে কারো রোল নাম্বার আসছে না, তোমরা কি কেউ উপস্থিত নাই? তোমরা যারা উপস্থিত আছো তারা তোমাদের রোল নাম্বার পাঠাও। আমি তো কারো রোল নাম্বার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটু তোমরা তাড়াতাড়ি আমাকে রোল নাম্বারটা সেকশনটা এটা একটু পাঠাও, না হলে আমি বুঝতে পারছি না যে তোমরা কে কে উপস্থিত আছো। আচ্ছা ঠিক আছে, তাহলে টিস্যুতন্ত্র হচ্ছে 3 প্রকার। একটা এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা ভাস্কুলার টিস্যুতন্ত্র। আচ্ছা, তাহলে টিস্যুতন্ত্রটা আমি আরো একবার বলি, এটা আসলে কাকে বলে? একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যুতন্ত্র বলে। ভাস্কুলার যে টিস্যুতন্ত্রটা আছে ওখানে তোমার দেখবা ফ্লোয়েম ও জাইলেম এই দুটো মিলে এরা হলো খাদ্য পরিবহনে সাহায্য করে, অথবা হলো খনিজ উপাদান পানি পরিবহনে সাহায্য করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে দেখো টিস্যু কিন্তু ফ্লোয়েম একটা টিস্যু, জাইলেম টিস্যু, তারপর প্যারেনকাইমা টিস্যু। জাইলেমের মধ্যেও তুমি জাইলেম সেখানে ইয়ে পাবে, জাইলেমের বিভিন্ন যেমন প্যারেনকাইমা, তারপরে হলো ট্রাকিট, তারপরে এরকম যে অনেকগুলো টিস্যু মিলে যখন দেখবে যে এরা একত্রে কোনো একটা কাজ করবে, হ্যাঁ, দলবদ্ধ হয়ে একটা কাজ করবে। তো এখন আমি যেটা পড়াবো আজকে তোমাদেরকে সেটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। আমি টিস্যুতন্ত্র একটা সমগ্র উদ্ভিদ জগতের উদ্ভিদগুলোর মধ্যে তুমি কোনো একটা গাছকে যদি চিন্তা করো তখন দেখা যায় তাদের টিস্যুতন্ত্রকে আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করতে পারি। একটা এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র। আচ্ছা, এখন এপিডার্মাল যে টিস্যুতন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি আর কি, সেখানে দেখা যায় যে তোমার সাধারণত একটা উদ্ভিদের যে টিস্যুতন্ত্রগুলো অঙ্গের বহি আবরণ অর্থাৎ ত্বক সৃষ্টি করে তাকে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলে। যে টিস্যুতন্ত্র উদ্ভিদের অঙ্গের বহি আবরণ বা ত্বক সৃষ্টি করে তাকে বলা হয় এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। এদের অবস্থান এবং কাজের দিক থেকে তোমার যদি অন্যদের সাথে মিল না থাকায় এই টিস্যুতন্ত্রকে আমরা সাধারণ ত্বকের যে বাইরের দিকে যে থাকে বলে এদেরকে ত্বকীয় টিস্যুতন্ত্র বলা হচ্ছে। হ্যাঁ, তো এর মধ্যে তুমি কাণ্ড পাতায় যে বহি আবরণ থাকে বা ত্বক থাকে সেটাকে আমরা বলি এপিডার্মিস। আর যেহেতু এখানে ত্বকটাকে বলছি, হ্যাঁ, এই জন্য পাতা বা কাণ্ডের যে ত্বক বা বহি আবরণ সেটাকে আমরা বলি এপিডার্মিস টিস্যুতন্ত্র। আর মূলে যে বহি আবরণ সেটা এপিব্লেমা বলি। মূলের বহি আবরণকে আমরা বলি এপিব্লেমা, আর পাতা বা কাণ্ডের উপরে যে ত্বক থাকে বহি আবরণ থাকে সেটাকে আমরা বলি এপিডার্মিস। তাহলে
এদের উৎপত্তিটা মোটামুটি কি একটু জানি। প্রাথমিক যে শীর্ষ ভাজক টিস্যু, প্রাথমিক শীর্ষ যে ভাজক টিস্যু, ওখান থেকে এই এপিডার্মাল টিস্যুর উৎপত্তি হয়। তো এই এপিডার্মাল টিস্যুর মধ্যে দেখো কি কি আমরা সাধারণত দেখি। রোম দেখতে পাই, শল্ক দেখতে পাই, শল্ক, তারপর কোলেটাস এবং থলি। হ্যাঁ, এটা আমরা দেখতে পাবো তোমার এপিডার্মিসের যে উপ অঙ্গ থাকে সেখানে। তাহলে এপিডার্মাল যে টিস্যুতন্ত্র, আজকে শুধু তো এইটুকু পড়বো। এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে আমরা পাবো এপিডার্মিস বা ত্বক। দুই হচ্ছে এপিডার্মিসের মধ্যে অনেক অঙ্গ থাকতে দেখবা তোমরা, সেখানে কি কি পাবে, রোম পাবে, শল্ক পাবে, থলি পাবে, এরকম পাওয়া যাবে আর কি। সেরকম আরেকটা হলো এখানে স্টোমাটা দেখা যায়। তুমি জানো যে পাতাতে তোমার স্টোমাটা বা পত্ররন্ধ্র দেখা যায়। কোনো কোনো উদ্ভিদে তবে স্টোমাটার ছাড়াও উদ্ভিদের মধ্যে তোমার হাইড্রোথোট দেখা যায়। হাইড্রোথোট, হ্যাঁ, এটা দেখা যায়। তাহলে কি কি আমরা পাচ্ছি এপিডার্মাল টিস্যুর মধ্যে? এটা হচ্ছে তোমার যেটা এপিডার্মাল, সেটা হচ্ছে যে এই টিস্যুতন্ত্রগুলো উদ্ভিদের অঙ্গের বহি আবরণ বা ত্বক সৃষ্টি করে। এই ধরনের আমরা টিস্যুতন্ত্রকে বলছি হলো এপিডার্মাল টিস্যুতন্ত্র বা ত্বকীয় টিস্যুতন্ত্র। না, এরা যদি পাতার উপর হয় তখন আমি এদেরকে বলছি এপিডার্মিস, পাতার ত্বকটাকে। যদি এটা কাণ্ডের ত্বকও হয় তখনও আমি এদের বহিরাবরণকে এপিডার্মিস বলবো। যদি মূলের বহি আবরণ হয় তখন এটাকে আমরা এপিব্লেমা বলবো। সাধারণত এই এপিডার্মিস যে টিস্যুতন্ত্রটা থাকে সেটা কিন্তু তোমার প্রাথমিক যে শীর্ষক ভাজক টিস্যু থাকে সেখান থেকেই এই টিস্যুর উৎপত্তি হয়। তাহলে আমাকে যদি এপিডার্মাল টিস্যুতন্ত্র পড়তে হয় তাহলে আমি কোনো একটা গাছকে যদি চিন্তা করি সেখানে যা যা পাবো সেগুলো আমি আরো একবার বলছি। একটা পাবে এপিডার্মিস বা ত্বক। এই এপিডার্মিসের উপর অনেকগুলো অঙ্গ দেখতে পাবে, যেমন রোম দেখা যাবে, শল্ক দেখা যাবে, কোলেটার্স দেখা যাবে, থলি দেখা যাবে। আর স্টোমাটাও দেখা যাবে, সেটা হলো পত্ররন্ধ্র। হাইড্রোথোট দেখা যায়। এগুলো আমি পড়বো যখন, তখন তুমি স্টোমাটা এবং হাইড্রোথোট জানতে পারবে। স্টোমাটা আমরা কিন্তু এর আগে একবার যখন প্রশোধন পড়েছিলাম তখন এর গঠন, চিত্র, অবস্থান পড়ে ফেলেছি। হ্যাঁ, তারপরেও আজকে আমি কিছুটা বলবো। তাহলে এপিডার্মিস ত্বক যেটা, সেখানে সেটা হলো উদ্ভিদের বাইরের যে তুমি স্তরগুলো দেখবা সে স্তরটা হচ্ছে এপিডার্মিস ত্বক। এগুলো সাধারণত এক সারি প্যারেনকামা কোষ দ্বারা গঠন হতে দেখা যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে একাধিক সারিরও কোষ হতে দেখা যায়। যেমন ধরো তুমি বট গাছে পাবে, অশ্বত্থ গাছে পাবে, পাকুড় গাছে যদি দেখো ওদের গাছের পাতাটাই যদি প্রস্থচ্ছেদ করো তখনই তুমি দেখতে পারবে একাধিক সারি কোষ নিয়ে গঠিত। করবী একটা গাছ আছে যার পাতায় 3 সারি কোষের ত্বক দেখা যায়। তাহলে এই যে এপিডার্মিস যে তুমি কোষ দেখতে পাচ্ছ, এটা
তোমার কি হয়, যেটা হচ্ছে করবী যে গাছ সেখানে 3 সারি দেখতে পাচ্ছ, অশ্বত্থ বট গাছে তুমি 2 সারি দেখতে পাচ্ছ, অন্যান্য গাছে সাধারণত 1 সারি দেখা যায়। তো এই ডার্মিসের যে কোষগুলো, এরা সাধারণত আয়তাকার হয় এবং অতি ঘনভাবে এরা কি করে মানে অবস্থান করে খুব ঘনভাবে। এই জন্য এখানে তুমি কোনো অন্তঃকোষীয় ফাঁক দেখবে না। সাধারণত এই অন্তঃকোষীয় ফাঁক এখানে থাকে না। শুধু দেখতে পাবে তুমি স্টোমাটা বা লেন্টিসেল এখানে দেখা যাবে। কি দেখা যাবে? স্টোমাটা ও লেন্টিসেল। তাহলে এখানকার কোষগুলোর মধ্যে সাইটোপ্লাজম কেমন থাকতে পারে, এটা তো জানতে ইচ্ছে হচ্ছে, তাই না? এখানে যে কোষগুলো থাকে অর্থাৎ হলো ত্বকীয় কোষগুলো, যারা এখানে যে সাইটোপ্লাজম থাকে এটা অল্প পরিমাণে থাকে। সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস দেখা যায়, একটি কোষ গহ্বর দেখা যায়। সাধারণত এই ধরনের কোষে, এখানকার কোষে অল্প পরিমাণ সাইটোপ্লাজম, একটি নিউক্লিয়াস, একটি কোষ গহ্বর দেখা যায়। এখানে সাধারণত ক্লোরোপ্লাস্ট সাধারণত থাকে না, এখানে রক্ষী কোষ দেখা যায়। হ্যাঁ, তবে এই এপিডার্মাল যে কোষগুলো থাকে এদের কিন্তু আমাদের অনেক কাজে লাগে। যেমন ধরো একটা গাছে যদি ত্বক, উদ্ভিদকে বিশেষ করে উদ্ভিদের যে অভ্যন্তরীণ টিস্যু থাকে তাদেরকে বাইরের আঘাত হতে বা অন্য কোনো প্রতিকূল পরিবেশ হতে রক্ষা করে থাকে। যদি রক্ষা না করতো তাহলে উদ্ভিদ বাঁচত না। উদ্ভিদ না বাঁচলে আমাদেরও বেঁচে থাকা সম্ভব হতো না। তাহলে এই এপিডার্মাল ত্বকগুলো উপকারিতা কিন্তু আছেই, তাই না? এরা কি করে? অভ্যন্তরীণ কোষকে, টিস্যুকে বাইরের আঘাত থেকে রক্ষা করে বা প্রতিকূল যে পরিবেশ সেখান থেকে এদেরকে রক্ষা করে। রোমযুক্ত যে ত্বক, বিশেষ করে বিষাক্ত গ্রন্থযুক্ত রোমযুক্ত যে ত্বক থাকে, তারা এই উদ্ভিদগুলোকে অন্যান্য যে প্রাণী তাদের আক্রমণ হতে রক্ষা করে থাকে। তাহলে এই এপিডার্মাল ত্বকের আরও একটা কাজ আছে, সেটা হলো এদের রোমযুক্ত যে ত্বকগুলো থাকে, বিশেষ করে বিষাক্ত গ্রন্থি যদি থাকে, তাহলে এই গাছগুলোকে অন্য কোনো প্রাণীর আক্রমণ হতে রক্ষা করে থাকে ওই গাছটাকে আর কি, এইসব অঙ্গগুলো। অনেক সময় কি হয়, এই ত্বক উদ্ভিদ দ্বারা পানি যে অপচয় হতো সেটা বন্ধ করে দেয়। তাহলে এই ত্বকের আরেকটা ভূমিকা হলো পানির অপচয় বন্ধ করে। মোমের যে আবরণ এখানে দেখতে পাই, এদের কারণে গাছের মধ্যে ছত্রাকের যে আক্রমণ হয়ে গাছের যে মৃত্যু ঘটতে পারে, সেক্ষেত্রে ছত্রাকের হাত থেকে রক্ষা করে। এই এপিডার্মাল ত্বকগুলো কোষের অভ্যন্তরের টিস্যুগুলোকে রক্ষা করে থাকে কাদের হাত থেকে? ছত্রাকের হাত থেকে। ত্বকের যে ছিদ্র থাকে, যেটাকে তুমি স্টোমাটা বলবা বা পত্ররন্ধ্র বলো, এরা অভ্যন্তর ও বাইরের যে পরিবেশ থাকে তাদের মধ্যে গ্যাসের যে আদান প্রদান সেটা এরা করে থাকে, যার কারণে গাছের হলো বেঁচে থাকা সহজতর হয়। মূলরোম যেটা থাকে সেটা পানি এবং খনিজ লবণ শোষণ করে। আর কিছু মূলরোম ছাড়াও ত্বক কোষের প্রয়োজনে অনেক সময় কি করে, এই কোষগুলো বিভাজিত হয় এবং ক্ষত সারিয়ে তোলে। যেহেতু পাতার ত্বকের একটা পাতার কিছু অংশ অনেক সময় ছিঁড়ে গেল বা কোনো কিছু হলো, তখন এই কোষগুলো বিভাজন মাধ্যমে এরা কি করে, যে ক্ষত থাকে সে ক্ষতটাকে সারিয়ে তুলতে সাহায্য করে।
তাহলে আমি দেখলাম গাছের টিস্যুতন্ত্রের মধ্যে যে এপিডার্মাল টিস্যুতন্ত্র, সেই তন্ত্রের মধ্যে ত্বক বা এপিডার্মিস কি এবং এদের কাজগুলো কি সেটা জানলাম। এটা তো গাছের বাইরের ত্বকটাকে বললাম, যেটা এপিপেলেমা বললাম সেটা হলো মূলের বাইরের ত্বক, এপিডার্মিস সেটা পাতা বা কাণ্ডের যে বাইরের, ওদের কি কাজ সেটা জানলাম। তুমি গাছটাকে যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এই এপিডার্মাল টিস্যুতন্ত্রের যে ত্বক তন্ত্র বা এপিডার্মিস যেখানে, ওখানে এক একটা উদ্ভিদে এক এক রকম অবস্থান দেখা যায়। কোথাও দেখা যায় রোম থাকে, শল্ক থাকে, থলি থাকে, গ্রন্থি মতো থাকে, তো এরকম কোলেটর্স থাকে, হ্যাঁ, তো এরকম দেখা যায়। তো যখন এপিডার্মাল টিস্যুতন্ত্র পড়বো তখন এগুলো এর অন্তর্ভুক্ত হবে। যেমন আমি একটু এটা দেখি, আমার করলে দেখতে পাবেন অনেক সময় দেখা যায় এই যে এরকম দেখা যায় এককোষী অশাখ তোমার রোগ, আবার অনেক সময় দেখবে এরকম হয়, আবার অনেক সময় দেখা যায় এরকমও দেখা যায়। এরকমও দেখা যায়, আমি আস্তে আস্তে তোমাকে পড়ানোর সময় বলবো, আপাতত আমি আঁকিয়ে নিই একটু। আচ্ছা, এই যে আঁকা নাম, হ্যাঁ, বিভিন্ন রকম দেখো। আচ্ছা, এককোষী অশাখ ট্রাইকোম বা রোম, বহুকোষী অশাখ রোম, এটাকে শাখাযুক্ত রোম, হ্যাঁ, তারপর এটাকে বলে গ্রন্থি যুক্ত রোম, গ্রন্থি, এটা হলো মূলরোম। তাহলে এই এপিডার্মাল যে উপাঙ্গ, এখানে আমরা মূলরোম দেখি, সেটা যেমন যদি মূলের এপিপ্লেমার উপরে এরকম মূলরোম দেখা যায়, অনেক গাছের এপিডার্মিসে গ্রন্থিযুক্ত রোম দেখা যায়। গ্রন্থিযুক্ত রোম, এই যে গ্রন্থিযুক্ত রোমটা হচ্ছে এটা, এই যে গ্রন্থিযুক্ত রোম, দেখো গ্রন্থিযুক্ত রোম। এরপর এককোষী অশাখ দেখা যায়। তারপরে আমি একটু আঁকাচ্ছি তো, এই যে বহু কোষযুক্ত, এদের মধ্যে দেখো এটা বহুকোষী, বহুকোষী, এটার ছবিটা একটু ইয়ে দিতে হবে, বহুকোষী, এককোষী, এরকম নানা রকম উপাঙ্গ কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এপিডার্মিস ত্বক থেকে উদ্গত যে অঙ্গগুলো থাকে তাদেরকে আমরা বলবো এপিডার্মিস,
ডার্মাল উপাঙ্গ। তো তৃণভোজীর প্রাণী যেমন ধরো তোমরা জানো গরু হতে পারে, ছাগল, হরিণ, ভেড়া, এরকম আর কি। এদের হাত থেকে রক্ষা করার জন্য এরা কিন্তু গাছকে সাহায্য করে থাকে। যেসব ব্রোম থেকে মনে করো বিভিন্ন রকম ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি নানা রকম মানে রাসায়নিক উপাদানের কারণে দেখা যায় যে চুলকানি হয়, তখন এই তৃণভোজী যে প্রাণীগুলো থাকে তখন তারা সেই সব গাছগুলোকে খায় না। অনেক সময় মনে করো অনেক রুমের মতো থাকে, কাটার মতো থাকে, এরকম যদি থাকে তখন কি করে তৃণভোজী প্রাণীগুলো যেহেতু এতে খায় না, তখন এদের এইসব রোমের কারণে এরা রক্ষা পায়। তো রোম বা ট্রাইকোম এরা সাধারণত এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, সরল হতে পারে, গুচ্ছ হতে পারে। এই যে এককোষীয়, বহুকোষীয়, যে এটা হলো বহুকোষীয়, হ্যাঁ, এরকম নানা রকম রোম এদেরকে দেখা যায়। উপাঙ্গগুলি সাধারণত কিউটিকল বিবর্জিত হয়, কিউটিকল পাতাতে থাকলে তখন এটা কিউটিকল থাকে। কাণ্ডরোম সাধারণত বহুকোষী হয়ে থাকে এবং এদের গায়ের মধ্যে কিউটিকল যুক্ত হয়ে থাকে। মূলরোমের ত্বকে যে এককোষী মূলরোম হয় সেটা সবসময় কিউটিকল বিবর্জিত, মানে সেই মূলরোমের মধ্যে কিউটিকল দেখা যায় না। এটা হচ্ছে তোমার রোম বা ট্রাইকোম। এদের হলো ছবিগুলো দেখলাম, জানলাম, কিন্তু এদের কাজটা আসলে কি? এই মূলরোম যদি হয়, মানে মূলের এপিব্লেমার উপর যে রোমগুলো হয়, হ্যাঁ, মূলরোম, সেটা কিন্তু অবশ্যই পানি শোষণ করে। আর কাণ্ডরোমগুলো কি করে? আঠা, গদ, বিষাক্ত যে পদার্থ থাকে সেটাকে নিঃসরণ করে। উদ্ভিদকে আসলে বাইরে যে আঘাত থাকে সেটা থেকে এরা রক্ষা করে। কোনো কোনো ক্ষেত্রে এরা পানিটাকে সঞ্চয় করে রাখে। এবার আমরা একটু দেখি যে এই এপিডার্মিস উপাঙ্গের উপর শুধু যে রোম থাকে তা না, অনেক উদ্ভিদে কিন্তু তোমার শল্ক বা স্কেলস বলো যেটাকে, সেই শল্ক দেখা যায়। পাতলা যে ঝিলি সাদৃশ্য, মানে বিভিন্ন রকম রোম তুমি দেখবে যা থেকে তুমি শল্ক বলবে, এরা প্রস্বেদন হারকে কমিয়ে দেয়। এটা কিন্তু গাছকে উপকার করে কিভাবে? মরু এলাকার যে গাছগুলো থাকে ওখানে এরকম শল্ক হতে দেখা যায়, রোম হতে দেখা যায়, ঘন রোম। ওদের একটাই কাজ না, ওরা হলো অন্য কোনো প্রাণী থেকে, গাছ থেকে যেমন রক্ষা করে, আবার অতিরিক্ত প্রস্বেদন হতেও বাধা দেয়। যদি বাধা দেয় তাহলে কি হবে? গাছ গাছ হবে কি, পানি বেশি বের হয়ে গেলে, মরু এলাকা তো পানি তো মাটিতে কম থাকে, তাহলে গাছটা শুকিয়ে যেতে পারে বা মারা যেতে পারে, সেটা থেকে এরা রক্ষা করে। আর কোলেটার্সটা কি? কোলেটার্স সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বহুকোষী ট্রাইকমকে কোলেটার্স বলে। এটা আসলে এক ধরনের চকচকে আঠালো পদার্থ দ্বারা পূর্ণ থাকে, মানে আঠালো যে পদার্থগুলো থাকে এগুলো দ্বারা এটা পূর্ণ থাকে। তোমার গাছের যে হলো ট্রাইকোমটা, এই কোলেটার্স যাকে তুমি বলছো, সেই কোলেটার্সটা চকচকে আঠালো পদার্থ দিয়ে পূর্ণ থাকে। এই পদার্থ থাকলে তো নানা রকম সুবিধা আছে, তাই না? গাছটাকে অন্যান্য প্রাণীর হাতে রক্ষা করে, প্রাকৃতিক পরিবেশ দুর্যোগের হাত থেকেও রক্ষা করে, বাইরে অত্যাধিক রোদ হতে পারে বা অন্য যে কোনো কারণে এটা সাহায্য করে থাকে, ত্বকটাকে বাঁচায়।
থলিটা কি? বিশেষ ধরনের এক প্রকার পানি ধারণ করতে পারে, এই জন্য প্রশস্ত ট্রাইকোমকে আমরা থলি বলি। বরফ উদ্ভিদ নামে একটা উদ্ভিদ আছে যাদের ত্বক স্ফীত থলির আকার ধারণ করে থাকে। এটাও কিন্তু তোমার এপিডার্মিস ত্বকে যেহেতু দেখা যায়, এই জন্য আমরা এপিডার্মাল অঙ্গ বলবো। এটাও কিন্তু এপিডার্মিস টিস্যুতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত। এটা গেল থলি। স্টোমাটা এছাড়া তুমি কিন্তু এই এপিডার্মিসের টিস্যুতন্ত্রের মধ্যে ত্বকটা আগে জানলাম, অঙ্গসমূহ জানলাম। এখন দেখি স্টোমাটা। স্টোমাটা তুমি এর আগে কিন্তু যখন পত্র প্রশোধন পড়েছিলে তখন তোমাকে স্টোমাটা সম্পর্কে তুমি জেনেছো, এই অঙ্গটা সম্পর্কে। আগে আমরা একটু চিত্রটা দেখি। হ্যাঁ, দেখো এটা স্টোমাটা। স্টোমাটার মধ্যে দেখো রক্ষী কোষ দেখা যাচ্ছে, এটা হলো রক্ষী কোষ। ক্লোরোপ্লাস্ট দেখা যাচ্ছে, এই দেখো ক্লোরোপ্লাস্ট। রন্ধ্র দেখা যাচ্ছে, নিউক্লিয়াস এবং সহকারী কোষ। এই যে একটা গঠন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় স্টোমাটা। এটাকে কি বলে? স্টোমাটা। এই যে স্টোমাটা, এটা কোথায় দেখতে পারো? পাতাতে দেখতে পাবে, কচি কাণ্ডের ত্বকে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় ত্বকে। এই ছিদ্রগুলোকে আমরা বলি স্টোমাটা। ছিদ্রগুলো আনুবীক্ষণিক বলে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। তুমি একটা গাছের কাছে গিয়ে যে আপাসকে বললো পাতায় কচি কাণ্ডের মধ্যে স্টোমাটা থাকে, আমি একটু দেখি তো, দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? এটা আমরা যদি পাতা বা কাণ্ডকে কেটে মাইক্রোস্কোপের নিচে সেট করে যদি দেখি, তাহলে আমরা খুব সুন্দরভাবে স্টোমাটা দেখতে পাবো। আমার মনে হচ্ছে তোমরা সাধারণত ল্যাবে যখন কাজ করেছো তখন কোনো পাতা থাকলে তোমার, এখন আর পাতা হলো প্রস্তুতছেদ নাই, কিন্তু আগে একসময় পাতা প্রস্তুত ছিল। যা হোক, যদি কেউ পাতাটা নিচে দিয়ে কেটে দেখো, তাহলে আমরা স্টোমাটা দেখতে পাবো। ভবিষ্যতে কখনো যদি আমরা ল্যাবে আমরা একসাথে কাজ করি, তখন পাতাটাকে প্রস্তুতছেদ করে দেখাবো। তো যেহেতু আনুবীক্ষণিক কিন্তু খালি চোখে দেখতে পাবে না ঠিকই, এই সব ছিদ্র কিন্তু অর্ধ আকৃতির রক্ষী কোষ দিয়ে বেষ্টন থাকে। রক্ষী কোষ আর রক্ষী কোষে একটি বড় নিউক্লিয়াস দেখি, আর কি দেখি? বহু ক্লোরোপ্লাস্ট দেখি, ঘন সাইটোপ্লাজম দেখি। উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টন করা থাকে এবং নিয়ন্ত্রিত এই বিশেষ ছিদ্রটাকেই আমরা বলছি স্টোমাটা বা পত্র রন্ধ্র বা পত্র রন্ধ্র। ঠিক আছে? রক্ষী কোষের চারদিকে আর কি দেখা যায়? বায়ুকুঠুরি দেখা যায়। এই বায়ুকুঠুরিকে সাবস্টোমাটাল বা শ্বাসকুঠুরি বলে। পত্ররন্ধ্র তুমি খোলা ও বন্ধ করার সময় রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার মতবাদ আমরা প্রসাধনে পড়ে ফেলেছি। তোমরা যদি পড়ে না থাকো, আজকে আবার মতবাদগুলো পড়বে, কিভাবে এই যে অর্ধচন্দ্রাকৃতির যে ওটা কিভাবে খুলে যায়, এভাবে খুলে যায় আর কি, আবার বন্ধ হয়ে যায়, আবার খুলে যায়, আবার বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, আগে আমাদের ক্লাস এটা পড়া শেষ।
আজকে যেটা আমরা এটা গঠনটা আসলে দেখছি। সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, রাতে বন্ধ থাকে। তবে পাথরকুচি গাছ কখনো দেখেছো তোমরা? পাথরকুচি যে ওদের গোত্রের যে গাছগুলো থাকে সেটা রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকে এবং দিনে কিন্তু বন্ধ থাকে। এই পত্ররন্ধ্রের তাহলে সবসময় একই রকম দেখা যায় তা কিন্তু না। এদের রক্ষীকোষের চারিদিকে অবস্থিত সহকারী বা সাবসিডিয়ারি যে কোষগুলো থাকে, দেখো এই যে চারদিকে আছে সাবসিডিয়ারি কোষ, এই কোষগুলোর তোমার আকার, সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে এদেরকে আবার আমরা কয়েক প্রকারে ভাগ করতে পারি। সেটার একটু চিত্রটা দেখো, যে নিচের দিকে আছে। এটা হচ্ছে ডায়াসাইটিক স্টোমাটা দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত থাকে। এই দুটি রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থান করে। এদেরকে আমরা বললাম ডায়াসাইটিক। প্যারাসাইটিকটা তাহলে কেমন? স্টোমাটা দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত থাকে এবং কোষে দুটি রক্ষী কোষ সমান্তরালভাবে অবস্থান করে। এটা সমান্তরালভাবে দেখো অবস্থান করে। প্রথমটা ছিল ডায়াসাইটিক। সেখানে কি বলেছিলাম? স্টোমাটা দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত থাকে আর কি। কোষ দুটি রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থান করতে দেখা যায়, এটাকে বললাম ডায়াসাইটিক। আর প্যারাসাইটিক, স্টোমাটা দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টন থাকে এবং কোষ দুটি রক্ষী কোষের সমান্তরালে অবস্থান করে। এরপর অ্যানোসাইটিক, অ্যানিওসোসাইটিক যেটা, সেটা হলো স্টোমাটা তিনটি সাবসিডিয়ারি কোষ দিয়ে থাকবে। এরপর তো চারটা। তো এভাবে তুমি এরকম টেট্রাসাইটিকও যেটা পাবে সেখানে চারটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টন থাকবে। অ্যাক্টিনোসাইটিক যেটা পাবে সেটা স্টোমাটা অনেকগুলো রেডিয়ালি লম্বা কোষ দ্বারা আবৃত থাকবে। অ্যাক্টিনোসাইটিক। হ্যাঁ, তো এই যে আমরা সহকারী যে কোষ তাদের সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে আমরা দেখলাম এদের বিভিন্ন প্রকার। আরো একটা অঙ্গ আমরা দেখি, সেটা হাইড্রাথোড। হ্যাঁ, হাইড্রাথোড যেটা, এটা যদি আমরা একটু জেনে নেই তাহলে আমাদের এপিডার্মাল যে টিস্যু তন্ত্র থাকে সেটা সম্পর্কে মোটামুটি আমাদের পড়া শেষ হয়ে যাবে। যা হোক, হাইড্রাথোডটা আসলে এটাকে পানি পত্ররন্ধ্র বলে। এটা এক বিশেষ ধরনের পানি নির্মোচন কোষ আর কি। একটু দেখি আমি আসলে তোমাদেরকে ছবিটা দেখাতে পারি কিনা। এবার ছবিটা দেখো, এটা হচ্ছে হাইড্রাথোড। ঘাস, কচু গাছ, টমেটো এসব গাছের পাতার কিনারায় প্রচণ্ড গরমের দিনে পানি ফোঁটা ফোঁটা সারি দেখা যায়, বা এই গাছের নিচে জমা হতে দেখা যায়। যেমন অনেক বাসাতে দেখা যায় যে বড় যদি হলরুমের মতো রুম থাকে তখন গাছ লাগাতে পছন্দ করে। তোমরা হয়তো অনেকে গাছ লাগাও। বড় বড় পাতাযুক্ত গাছ যদি
হলরুমে বা বারান্দায় রেখে দাও, তাহলে অনেকেই হয়তো সকালে ঘুম থেকে উঠে দেখবে পাতার গাছটার নিচে ফোঁটা ফোঁটা পানি, অনেক পানি পড়ে আছে। তখন তোমরা চিন্তা করো এই পানিটা কোথা থেকে আসলো। এটা কিন্তু এই হায়দার থ্রোট থেকে মনে করো পানিগুলো প্রচণ্ড গরমের দিনে পানিটা ফোঁটায় পড়তে থাকে। এই মাটিতে প্রচুর পানি থাকলে অথবা আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে সাধারণত এমন করতে দেখা যায়। এটাকে বিশেষ এই পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি এই রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্রকে আমরা বলি পানিপত্র রন্ধ্র বা হাইডাথোট। এই পানি তাহলে এদের কাজ হলো মনে করো মূলজ চাপে পানি কি করে ট্রাকিটের শেষ প্রান্তের দিকে এই এপিথেলিয়ামের মাধ্যমে বিন্দু আকারে রন্ধ্রপথে জমা হয়। এইসব জলবিন্দুগুলো কি করে অনেক সময় পানি বাষ্পীভূত হয় এবং সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। আবার ওটা হচ্ছে পত্ররন্ধ্রে দেখা যায়, আর হলো হায়দার থ্রোটে দেখা যায় তরল পানি আকারে এরা বের হয়ে যায়, যাতে আমরা বলি গার্ডেশন। যেটাকে আমরা বলি গার্ডেশন, যখন হলো হায়দার থ্রোট দিয়ে তরল পানি বের হয়ে যায় তখন সেটাকে আমরা বলি গার্ডেশন। আর যেটা বাষ্প আকারে বের হয়ে যায় ওটাকে বলি প্রস্বেদন। পত্ররন্ধ্র দিয়ে প্রস্বেদন আকারে বের হয়ে যায়। তাহলে আজকে আমি কিন্তু তোমাদের টিস্যু তন্ত্রের যে তিনটা ভাগ করে ফেলেছিলাম, এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র। আজকে কিন্তু এপিডার্মাল টিস্যু তন্ত্রটা আমার শেষ হয়ে গেল। তোমরা বাসায় এটা ভালো করে পড়বে। প্রথম যে কাজটা করবা সেটা হলো লাইন বাই লাইন শুধুমাত্র এপিডার্মাল টিস্যু তন্ত্রটা দাগিয়ে পড়বে, কারণ তোমাকে এমসিকিউ প্রশ্ন নানাভাবে আসে, বিশেষ করে বহুপদী, তারপরে যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো রোমান 1, 2, 3, কতে থাকলো 1, 2, খতে থাকলো 1, 3, রোমান 1, রোমান 3, হ্যাঁ, বা 1, 2, 3 এরকম যখন থাকবে তখন তো তোমাকে বারবার ওই তিনটা লাইন পড়তে হবে এবং কোনটা সঠিক সেটা তখনই তুমি শুদ্ধভাবে অ্যান্সার দিতে পারবে যদি তুমি রিডিং পড়ো। বুঝে বুঝে আজকে বাসায় যে কাজটা করবে, যার যে বই আছে, আমি তোমাদেরকে বলেছি কোন বইগুলো বেশি করে পড়বে সেটা এখন আর বলবো না, সেগুলো তুমি ভালো করে দাগে দাগে পড়বে তোমার এমসিকিউতে যদি 25-এ 25 পেতে চাও। আর তোমার সৃজনশীল প্রশ্নে সাধারণত তোমার স্টোমাটার গঠন, হায়দার থ্রোটের গঠন, অথবা শুধুমাত্র বলতে পারে এপিডার্মাল টিস্যু তন্ত্র। আগে তো সৃজনশীলের উপরে একটা গল্প থাকবে, হয়তো গল্প থেকে কোনো একটা মরু গাছ দিয়ে ওটাকে একটা তোমার উপরে কাটা দেখিয়ে দিল, বা হলো কোনো গাছের রোম দেখিয়ে দিয়ে বলল যে এটা যে টিস্যু তন্ত্রের অন্তর্ভুক্ত সেটা বর্ণনা করো। তখন তো তোমাকে এই এপিডার্মিস, ত্বক, হ্যাঁ, এপিডার্মিসের উপাঙ্গ সমূহ, স্টোমাটা, হায়দার থ্রোট সবগুলো চিত্র দিয়ে অ্যান্সার দিতে হবে। এরকম চিত্র শিখতে হবে কিন্তু। তারপরে এই যেখানে দেখো এই যে চিত্র, এই চিত্রগুলো শিখতে হবে। পত্ররন্ধ্রের গঠন আলাদাভাবে প্রশ্ন আসে এবং এই যে এই প্রকারভেদগুলো আসতে পারে। আসলে তো এখনো পর্যন্ত বেশি দিন সৃজনশীল প্রশ্নের উপর পরীক্ষা হয়নি, সেই জন্য হয়তো তুমি বোর্ডের প্রশ্ন ঘাটাঘাটি করে হয়তো এটা পাবে না, কিন্তু ভবিষ্যতে চলে আসতে পারে। হ্যাঁ, তুমি এ কারণেই পড়বা, হয়তো তোমাদের সময় চলে আসতে পারে, অথবা তুমি যখন মেডিকেল ভার্সিটিগুলিতে ভর্তি পরীক্ষা দিবে তখনও এইসব টার্মগুলো থাকবে। হ্যাঁ, তো তোমাকে সবচেয়ে ভালো হয় যেহেতু বাসায় থাকো, কোথাও বের হচ্ছে না, এখন পড়ে ফেলাই ভালো। পড়ে ফেলে যেটা হবে বায়োলজির উপর দিয়ে তোমার আর কোচিং ভর্তি পরীক্ষার যে কোচিং ওটা দরকার পড়বে না। বায়োলজির অন্য সাবজেক্ট আমি জানি না, বায়োলজির কথা বললাম। হায়দার থ্রোটের চিত্রসহ এটা গঠন পড়ে ফেলবে, কাজ পড়ে ফেলবে। যদি আজকে এ পড়াটা জমিয়ে রাখো
তাহলে সামনে বিপদ। জমতে জমতে একসময় আর মুখস্থ করা হবে না, শেখাও হবে না। সবচেয়ে ভালো হয় আজকে বাসায় চিত্র আঁকাবে, মুখস্থ করবে এবং এমসিকিউর জন্য রিডিংটা পড়ে ফেলবে। দেখবে আসলেই সবকিছু খুব সহজ। আজকে এটুকুই থাকো। আমার আমার পরিবারের জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফিজ। তোমার